আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা? প্রিয় শিক্ষার্থীরা, কষ্ট করে এটা একটু আমাকে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দাও প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো রীতিমতো আমাদের ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লেগে থাকে, সেই ধারাবাহিকতায় আমরা তোমাদের সাথে আজকে ইংরেজি প্রথম পত্রের অর্থাৎ ইংলিশ পাস্ট পেপার এইচএসসি ইংলিশ পাস্ট পেপার এর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে একটু বলো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, ইন্টারনেট ক্লিয়ার কিনা, অর্থাৎ নেটের কোনো সমস্যা আছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। আর যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিবা। তার আগে বলো সব ঠিকঠাক আছে কিনা। জি স্যার, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়। ঠিক আছে স্যার। অ্যাঞ্জেল ঠিক আছে। তারিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিতা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। মারিয়া ইসলাম মারুফা, আশামণি চৌধুরী ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। শাহিন রানা শাহী দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, থ্যাংক ইউ। রিতা সব ঠিকঠাক আছে। সাব্বির আহমেদ, অ্যাশ ইয়াসমিন ঠিক আছে স্যার। ফাহমিদা হাসান মাসুরা, মেরিন সুলতানা মিম, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ মিম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আলফাজ ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তার মানে সব ঠিকঠাক আছে, ক্লাসটা আমরা শুরু করতে পারি, ঠিক আছে? তার আগে একটু কষ্ট করে তোমরা মেনশন করে দাও বন্ধুদেরকে, আসলে ইংলিশ প্রথম পত্রটা তোমাদের কাছে অনেকটাই কঠিন মনে হবে। ইংরেজি প্রথম পত্র অনেকের কাছেই কঠিন মনে হয় দ্বিতীয় পত্রের তুলনায়, কারণ আমরা দ্বিতীয় পত্রটা হয়তো কিছু রুলের ভিত্তিতে, আমরা কিছু রুল ভিত্তিক, রুল বেসড আমরা আলোচনা করতে পারি, কিন্তু প্রথম পত্রটা ওইভাবে আলোচনা করা যায় না বলেই অনেকের কাছে কঠিন মনে হয়। আজকের ক্লাসটাই তার প্রমাণ হবে ইংরেজি প্রথম পত্র কি আসলেই কঠিন, নাকি আমরা শিক্ষকেরা কঠিন করে পড়াই বলেই তোমাদের কাছে কঠিন মনে হয়। সেই বিষয়টা আমাদেরকে আগে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আসলে কোনো কিছুই কঠিন নয়, আমরা মানুষ এগুলোকে কঠিন করে উপস্থাপন করি, আর সেগুলো তোমরা কঠিন করে শেখো, এই জন্য সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, ইংরেজি প্রথম পত্র বইটি। দেখো, এই বইটা, তোমরা এই বইটা কি চিনো কিনা, এই বইটার সাথে কি ইতিপূর্বে তোমরা পরিচিত আছো কিনা? লেখা আছে ইংলিশ ফর টুডে, তোমাদের জন্য এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই বইটি। এই বইটি কি তোমরা চেনো কিনা? ইতিপূর্বে কি এই বইটি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা আমরা আলোচনা করব। এই বইটি থেকে কিছু প্যাসেজ নিয়ে, আসলে প্যাসেজগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু মূলত কি প্যাসেজ তুমি যদি সহজ ভাষায় যদি না শিখতে পারো, প্যাসেজগুলোকে যদি তুমি তোমার মতো করে সহজে তুমি নিজের মতো করে না পড়তে পারো, তাহলে প্যাসেজগুলো অনেক কঠিন মনে হবে, এবং এই কঠিনতা থেকেই তোমার কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এখন প্রায় প্রায় তোমার 15+ প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে, এটা যত সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখতে হবে। ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে না যতটা স্টুডেন্ট ফেল করে, তার চেয়ে বেশি স্টুডেন্ট খারাপ করে ইংলিশ ফার্স্ট পেপারে। তো আজকে ইংলিশ ফার্স্ট পেপারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, আর আমার ক্লাস মানেই তো বুঝো, স্টুডেন্টের ভালো লাগে, স্টুডেন্ট দেখে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তো আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই অলরেডি ক্লাসটিতে চলে এসেছো। স্যার পড়ছি স্যার, ঠিক আছে। এই বইটা কি সবার সামনে আছে কিনা কষ্ট করে একটু আমাকে জানিয়ে দাও, যেহেতু এটা আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখাচ্ছি না যে আমার এখানে বইটা তোমাদেরকে খুলে দেখাবো। এই বইটা কি সবার সামনে আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। বই থাকুক, গাইড থাকুক, সেটা সামনে নিয়ে বসো, খাতা এবং কলম এগুলো সামনে নিয়ে রাখো, কারণ ক্লাস থেকে আজকে বেশ কিছু ভোকাবুলারি শিখতে পারবা, কিছু সিনোনিম অ্যান্টোনিম গুলো তো অবশ্যই শিখবা, অর্থাৎ ভোকাবুলারি থেকে আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখাবো তোমাদেরকে, এবং এরই পাশাপাশি আমরা এখান থেকে কিভাবে প্রশ্ন ক্রিয়েট করা যায়, এখান থেকে কিভাবে আমরা প্রশ্নের উত্তর পরীক্ষাতে আসলে দেওয়া যায়, সেগুলো আমরা এখান থেকে জানবো খুব সহজে। প্রিয় শিক্ষার্থীরা, এই বইটা সবার সামনে থাকলে একটু কষ্ট করে খুলে রাখো। এই বইটা যদি সবার সামনে থাকে, কষ্ট করে বইটা সামনে নিয়ে রাখো। আর সামনে নিয়ে রাখো কি, ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়, পিপল আর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। তো আমি একটু তোমাদেরকে এটা একটু দেখিয়ে দেই কষ্ট করে, যে পিপল অর্থ তো জানোই ব্যক্তি, পিপল অর্থ কি ব্যক্তি, আর অর্থ অথবা,
ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, আর মেকিং হিস্ট্রি, মেকিং মানে যা হচ্ছে তৈরি করে, আর হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস। তাহলে আমরা কি করব, ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউশন মানে হচ্ছে কি প্রতিষ্ঠান, আর পিপল মানে হচ্ছে ব্যক্তি, আর মেকিং হিস্ট্রি মানে যে ইতিহাস তৈরি করে। অর্থাৎ ইতিহাস সৃষ্টি করে দুইটা জিনিস, একটা হচ্ছে হয় কোনো প্রতিষ্ঠান ইতিহাস সৃষ্টি করে, নয়তো কোনো ব্যক্তি ইতিহাস সৃষ্টি করে। এখন আমরা কাকে কাকে বলবো, ব্যক্তি হিসাবে কাকে বলতে পারি, এই বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে ইতিহাস সৃষ্টিকারী প্রথম ব্যক্তিটির নাম হচ্ছে আমাদের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তার যে স্পেসটা প্রথম অধ্যায় প্রথম লেসনটাই হচ্ছে তার স্পেস, অর্থাৎ তিনি ইতিহাস সৃষ্টিকারী একজন ব্যক্তি। আমরা আরেকজন ব্যক্তির কথা বলতে পারবো, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ দ্বিতীয় লেসনে আছে নেলসন ম্যান্ডেলার কথা, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তৃতীয়তে রয়েছে ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে দুইজন মহিলা তৃতীয় লেসনে, সেটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা, এই দুজন মহিলা। তারপরে এই অধ্যায়ের কাজ আপাতত শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে আমরা বঙ্গবন্ধুর ভাষণটা পড়তে পারতাম, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, কিন্তু এখন ক্লাসটা যেহেতু সময়টা সীমিত, আমরা ফেড করছি এগুলো করাবো, হাতে ধরে ধরে বাংলাটা বুঝিয়ে দিব। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব নেলসন ম্যান্ডেলা অর্থাৎ লেসন 2 নেলসন ম্যান্ডেলা নিয়ে। তো তার আগে তোমাদের সামনে তো বই আছে, বইটা একটু কষ্ট করে খুলে রাখো, বিশেষ কিছু শিখতে পারবা। কারণ ইংলিশ ফার্স্ট পেপার দেখো তো এইভাবে কি কেউ কখনো শেখায় কিনা, আমি যেভাবে শেখাই এই ইচ্ছে যদি তোমরা ভালোভাবে শেখো তাহলে আলহামদুলিল্লাহ, আর তারপর আমি চেষ্টা করব অনেকটা সহজে তোমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরু করতে যাচ্ছি। তোমরা লেসন 2 একটু খোলো, লেসন 2 অর্থাৎ প্রথম অধ্যায়ের পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, এই অধ্যায়ের লেসন 2। তো লেসন 2টা কি নিয়ে আলোচনা করা হয়েছে একটু আমরা সেটা আলোচনা করব। লেসন 2, এনার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেইড। আচ্ছা, এখানে যেহেতু বড় হাতে লিখছে আমরা বড় হাতে লিখব, যেহেতু এটা একটা হেডিং। অ্যাপার্থেইড ফাইটার টু প্রেসিডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে দেখো তো আমি এখানে কি লিখছি। আমি এখানের মধ্যে লিখেছি নেলসন ম্যান্ডেলা মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তোমরা তাকে চেনো। তিনি হচ্ছেন তোমার দক্ষিণ আফ্রিকার একজন বর্ণবাদী নেতা ছিলেন এবং অভিসম্পাদিত নেতা ছিলেন, এবং তিনি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আফ্রিকার, ঠিক আছে, অর্থাৎ সাউথ আফ্রিকার। এবার তারপরে কি লিখছে এখানে, নেলসন ম্যান্ডেলার পরে একটা কমা দিয়ে এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, যেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলতে পারি নাউনের পরে যদি কমা দিয়ে নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়, তাহলে ব্যাকরণের ভাষায় আমরা সেটাকে আদর করে বলতে পারি অ্যাপোজিটিভ। কি বলতে পারি? অ্যাপোজিটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, নেলসন ম্যান্ডেলা ফ্রম অর্থ হতে, ফ্রম অর্থ কি? হতে। আচ্ছা, অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য। অ্যাপার্থেইড মানে কি? বর্ণ বৈষম্য। আর ফাইটার অর্থ যুদ্ধ, যোদ্ধা। তাইলে অ্যাপার্থেইড ফাইটার মানে হচ্ছে বর্ণ বৈষম্য যোদ্ধা হতে, এই যে প্রমত্ত হতে, তাহলে বর্ণ বৈষম্য যোদ্ধা হতে টু প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হলো। তার মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্য একজন যুদ্ধ থেকে সে কিভাবে প্রেসিডেন্ট হলো, এই অধ্যায়ে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তাহলে হেডিংটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু বলে দেই, এখানে কি লিখছে, নেলসন ম্যান্ডেলা প্রমত্ত হতে, আর অ্যাপার্থেইড ফাইটার, অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, আর ফাইটার তো যোদ্ধা। তাহলে বর্ণ বৈষম্য একজন যোদ্ধা হতে টু প্রেসিডেন্ট, কিভাবে সে একজন প্রেসিডেন্ট হলো, এটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো সবার সামনে যদি বই থাকে প্রিয় শিক্ষার্থীরা, বইটা একটু খুলে রাখো। আর তার আগে আমি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করে নেই। এই ভদ্রলোক কে ছিলেন, সে কিভাবে একজন বর্ণ বৈষম্য নেতা হয়েছিলেন, তার সম্পর্কে একটু আলোচনা করি। তো এই নেলসন ম্যান্ডেলার আসলে ফুল নেমটা কি, নেলসন ম্যান্ডেলার এই নামটা কি, তার নাম পুরো নামটা কি, ফুল নেমটা কি? তার যে একটা ফুল নেম, সেই ফুল নামটা হচ্ছে নেলসন, নেলসন রোলি, রোলি লাহলা, নেলসন, নেলসন রোলি লাহলা, রোলি লাহলা ম্যান্ডেলা।
তাহলে তার নামটা কি, তার ফুল নেমটা কি? তার ফুল নেমটা হচ্ছে আমরা তো জানি তার নাম নেলসন ম্যান্ডেলা, কিন্তু তার ফুল নেমটা হচ্ছে নেলসন রলি রলি লাহ লাহ ম্যান্ডেলা, রলি লাহ লাহ ম্যান্ডেলা। ঠিক আছে, লাহ লাহ ম্যান্ডেলা, তাকে এই নামে ডাকা হয়। এবং তার একটা, আর তার জন্ম সালটা যদি আমরা একটু বলে দেই, ব্রনটা সে কত সালে জন্মগ্রহণ করেন, সেটা হচ্ছে তোমার এই 18 জুলাই, 18 জুলাই 1918 সাল, 18 জুলাই 1918 সালে সে জন্মগ্রহণ করেন। এবং তার মৃত্যুটা যদি আমরা বলি, সে কবে মারা গেছেন, সেটা হচ্ছে 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর 2013, 2013 সালে সে মারা গেছেন। তাইলে এই যে ভদ্রলোক, এই যে আমাদের প্রিয় নেতা নেলসন ম্যান্ডেলা, যে কিনা ইতিহাস সৃষ্টি করছেন, তার মৃত্যু সালটা হচ্ছে কত, 2013 সালের 5 ডিসেম্বর। আর তার জন্ম সালটা হচ্ছে 18 জুলাই 1918। এই 18 জুলাইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা 18 জুলাইতে নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়। আমরা যেমন 17ই মার্চ আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেমন জন্ম তারিখ বা জন্মদিন পালন করি, ঠিক সেই ক্ষেত্রে তাদের প্রিয় নেতা এই 18 জুলাইতে যে জন্মগ্রহণ করেছেন আমাদের নেলসন ম্যান্ডেলা, সেই নেলসন ম্যান্ডেলার জন্মদিন পালন করা হয়। তাহলে আমরা এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ, যারা জিকে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য নেলসন ম্যান্ডেলা তো অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন বিগত বছরও এসেছে, ইনশাল্লাহ আরো সামনেও আসবে। তাহলে এইটা আমরা জানলাম তার সম্পর্কে। আমরা আরো কিছু সম্পর্কে তার সম্পর্কে জানতে পারি। সে একটা রাজনৈতিক দল করত, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এটা হচ্ছে তার রাজনৈতিক একটা দলের নাম। প্রিয় শিক্ষার্থীরা, তার একটা রাজনৈতিক দলের নাম আমরা একটু জানতে হবে। তার একটা রাজনৈতিক দলের নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তাইলে আমরা যদি বলি পরীক্ষাতে তোমাদের যদি আসে, হয়তো তোমার জিকেতে আসতে পারে, তোমরা যারা সাধারণ জ্ঞান অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, সেখানে নেলসন ম্যান্ডেলার জীবনী তো পড়তেই হবে তোমাদেরকে। তো বঙ্গবন্ধুর জীবনী, নেলসন ম্যান্ডেলার জীবনী, এগুলো তো তোমাদেরকে জানতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে তার একটা রাজনৈতিক দলের নাম। সেই রাজনৈতিক দলটাই গঠন করে এই রাজনৈতিক দলের ভিত্তিতে সে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকে এটাকে 15 ডিসেম্বর বলতেছ। এই 15 ডিসেম্বরটা আমি তোমাদেরকে একটু কনফার্ম করে দিচ্ছি, এটা ভুল। তোমরা হয়তো বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ, স্যার এই যে স্যার লেখা আছে 15 ডিসেম্বর 2013, এইটা 2013 সাল এখানে বইয়ের মধ্যে লেখা আছে। আরে বাবা, বইয়ের মধ্যে এটা যে সে যে মারা গেছে, সে কেমন লোকটা ছিল, 5 তারিখে সে মারা গেছে, 13 তারিখে এটা পত্রিকাতে আসছে। এই যে পত্রিকার যে ডেটটা, রয়টার্স একটা পত্রিকার নাম, এই রয়টার্সের মধ্যে যখন সেটা পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে, সেখানের মধ্যে যে 2013 সালের 15 ডিসেম্বর অর্থাৎ 15 তারিখ দেওয়া আছে, এটা কিন্তু তার মৃত্যু তারিখ না। এটা হচ্ছে একটা পত্রিকায় যেদিন এই সংবাদটা প্রচারিত হয়েছে, সেদিন এই পত্রিকার মধ্যে এই রিপোর্টটা আসছে ওই 15 তারিখে। সে মারা গেছে 5 তারিখে, এটা একটু ক্লিয়ার হও। সে মারা গেছে 5 তারিখে 2013 সালের 5 ডিসেম্বর সে মারা গেছে। আর এটা নিয়ে রিপোর্ট করা হয়েছে তোমার রয়টার্স থেকে, যেটা তোমরা জানো লন্ডন ভিত্তিক একটা আন্তর্জাতিক একটা সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স, যার প্রতিষ্ঠাতা হচ্ছে থমসন রয়টার্স, যেটা 1851 সালে প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সম্পর্কে বিস্তারিত একটু পরে জানবো তোমাদের সাথে। তো তার রাজনৈতিক যে দলের নাম সেটা হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা আমরা জেনে গেলাম। তার ফুল নেমটা হচ্ছে নেলসন রলিলাহ ম্যান্ডেলা, এটাও জানলাম। তার জন্ম তারিখ হচ্ছে 18 জুলাই 1918 সাল, এটাও জানলাম। তার সে মৃত্যুবরণ করছে 5 ডিসেম্বর 2013 সাল, এটাও জানলাম আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি। তো তার ক্লেন নেম মানে হচ্ছে গোত্রীয় নাম। গোত্রের মানুষ তাকে মাদিভা বলে ডাকতো। কি নামে? মাদিভা। তাকে আদর করে ডাকতো মাদিভা, মাদিভা এদিকে আয় মাদিভা। তাকে আদর করে কি নামে ডাকতো? মাদিভা নামে তারা তাকে ডাকতো। সরি, এই মাদিভা বলতে এখানে বি, হ্যাঁ বি হবে, হ্যাঁ মাদিভা। তাকে তারা ক্লেন মানে হচ্ছে গোত্র। তোমরা জানো যে আফ্রিকাতে অনেকগুলো গোত্র ছিল। সেই গোত্রের মধ্যে কৃষ্ণাঙ্গ যারা ছিল, সেই কৃষ্ণাঙ্গদেরকে যারা শ্বেতাঙ্গ ছিল তারা তাদের অধিকার দিত না, তাদেরকে নানাভাবে অমানসিকভাবে নির্যাতন করতো। আমরা সামনে আসতেছি সেসব কথা নিয়ে। তো তাকে ক্লেন নেম, তাকে কি মাদিভা বলে ডাকতো, গোত্রীয় নাম তাকে মাদিভা বলে ডাকতো। ঠিক আছে। তো এই নেলসন ম্যান্ডেলার সময় একটা জাতি বাস করতো, তাদের নাম হচ্ছে জুলু জাতি। যে একটা জাতি বাস করতো তাদের নাম হচ্ছে জুলু জাতি।
এই নেলসন ম্যান্ডেলা যখন বিলং করতো যে সময়কালে, সেই সময়কার সাউথ আফ্রিকাতে একটা জাতি বসবাস করতো, যে জাতিকে জুলু জাতি, জুলু জাতি এত বেশি অত্যাচার করতো, অর্থাৎ এই জুলু জাতি ছিল শ্বেতাঙ্গ। এরা, আমরা জানি আমাদের নেলসন ম্যান্ডেলা ছিল কৃষ্ণাঙ্গ, এই কৃষ্ণাঙ্গদেরকে এত বেশি অত্যাচার করতো এই জুলু জাতি। এই জুলু জাতিদের বিরুদ্ধে, এই জুলু জাতি ছিল একমাত্র শ্বেতাঙ্গ মাইনরিটি, অর্থাৎ ইনি শ্বেতাঙ্গ সংখ্যালঘু, এরা ছিল শ্বেতাঙ্গ সংখ্যালঘু জাতি, এই জুলু জাতি। এরা একমাত্র চাইতো কৃষ্ণাঙ্গরা যেন কোনো অধিকার না পায় সাউথ আফ্রিকাতে, ঠিক আছে, এই জুলু জাতি। আর নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তো আমি আরো বললাম। এবার নেলসন ম্যান্ডেলার কে যখন পুরস্কৃত করা হয়েছে, তাকে নোবেল যে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, সেটা কত সালে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তাকে 1993 সালে, 1993 সালে ইন পিস, অর্থাৎ শান্তিতে, তাকে শান্তিতে 1993 সালে কি করা হয়েছে, নোবেল পুরস্কার, নোবেল প্রাইজে ভূষিত করা হয়েছে। তার ঠিক এক বছর পরে অর্থাৎ প্রেসিডেন্ট হন তিনি। কত সালে তিনি প্রেসিডেন্ট হন? প্রেসিডেন্ট হন 1994 সালে। 1993 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তার এক বছর পরেই তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হন, অর্থাৎ তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হন। কত সালে? 1994 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা আশা করি জেনে গেছো। আমি এই টপিকগুলো মুছে ফেলতেছি, তোমরা যারা নোট করার তোমরা নোট করে নিবা। আচ্ছা, আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানবো। যেহেতু তোমাদের এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কমন, এই প্যাসেজটা কমন। 2022 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য তো মহা কমন। আর 2021 সালে যদি পরীক্ষা হয় তাহলে এই প্যাসেজটা ধরার সম্ভাবনা 100%, ঠিক আছে। আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রয়েছে তোমাদের এই প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্টোনিম তো আসার কথাই। আর এখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে টিকা প্রশ্নগুলো আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নেলসন ম্যান্ডেলার জীবনে আর কি করবেন, তিনি একটা বই লিখেছিলেন। সে বইটার নাম হচ্ছে আ লং ওয়াক টু ফ্রিডম। আ লং ওয়াক টু ফ্রিডম। আ লং ওয়াক টু ফ্রিডম, এই তিনি তার জীবনে একটা বই লিখেছিলেন। তিনি এই বইয়ের মধ্যে তার জীবনের সকল কিছু তিনি তুলে দিয়ে গেছেন, রেখে গিয়েছেন আমাদেরকে জানার জন্য। তিনি অনেক কিছু এখানে বলে গিয়েছেন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও জানলাম। আচ্ছা, তারপরে আমরা জানি সে কত বছর জেলে ছিলেন। তিনি 27 বছর জেলে ছিলেন। 27 বছর তিনি জেলে ছিলেন। তিনি জেলে কত বছর ছিলেন? 27 বছর তিনি জেলে ছিলেন। কিভাবে জেলে ছিলেন? ওই যে জুলু জাতি, এই জুলু জাতির বিরুদ্ধে তিনি সংগ্রাম করতে গিয়া, অর্থাৎ সাউথ আফ্রিকাতে তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আনতে গিয়া, সাউথ আফ্রিকাতে তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলার কারণে তাকে প্রায় 3 দশক, তার মানে 30 বছরের চেয়ে কম, তবে অনেকে বলছে 30 বছর, 30 বছর না, তিনি প্রায় 27 বছর জেলে ছিলেন, ঠিক আছে। জেলখানার এই কারাগার জীবন তিনি বরণ করেন। এবং একই সাথে আমাদের এই নেলসন ম্যান্ডেলা আসলে কি বলবো ওনার সম্পর্কে একটু হালকা করে বলে দিচ্ছি। আগে সাউথ আফ্রিকাতে এই কৃষ্ণাঙ্গ যারা ছিল, এই শ্বেতাঙ্গরা কিন্তু সংখ্যায় কম ছিল। এই শ্বেতাঙ্গরা সংখ্যায় কম থেকেও তারা সংখ্যালঘু হয়েও তারা কি শাসন করত, ডমিনেট করত এই সাউথ আফ্রিকাকে। তো তারা কি করত, কালো কালো যারা ছিল, কৃষ্ণাঙ্গ যারা ছিল, তাদেরকে ধরে আমেরিকার বাজারে নিয়ে দাস প্রথা, অর্থাৎ দাস হিসাবে বিক্রি করত। তাদেরকে শিকল দিয়ে বেঁধে, এমন ভাবে বাঁধতো, বেঁধে এদেরকে নিয়ে কি করত, বাজারে বাজারে দাস হিসেবে বিক্রি করা হতো। এমন অমানসিক নির্যাতন তাদের উপরে করা হতো। তাদেরকে বাধ্য করতো দাস প্রথায়, দাসত্ব হিসাবে তাদেরকে বাধ্য করতো এই সাউথ আফ্রিকার হোয়াইট যে ডমিনেশনটা। তারা তাদের কখনো ভোটাধিকার দেয়নি। তারা তাদেরকে সবসময় নিষ্পেষিত, নির্যাতিত, অমানবিকভাবে নির্যাতন করে তাদেরকে একদম মানে করে দিত, ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা তারা তৈরি করলো। তো এরই মধ্যে আমাদের নেলসন ম্যান্ডেলা ভাবলেন যে এইভাবে তো আমরা বাঁচতে পারবো না। আমরা হলাম গিয়া সংখ্যা গরিষ্ঠ, আর তারা হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ। তারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। আর আমাদের একমাত্র বর্ণের কারণে, আমরা কালো বলে এই যে আমাদের উপরে এত অমানবিক নির্যাতন, এত নিপীড়ন, এত দমন, আমাদের মেয়েদেরকে এত ধর্ষণ, এত কিছু কিন্তু আমরা মানতে পারবো না। সেই তখন তাদের বিরুদ্ধে এই যে জুলু জাতি, অর্থাৎ এই দক্ষিণ আফ্রিকার যারা শাসন করলেন তখনকার সময়ে, তাদের বিরুদ্ধে তিনি কি করলেন, আন্দোলন করে তুললেন। এই আন্দোলনের জন্য, আন্দোলনের ফসল হিসাবে, এই হোয়াইট মাইনরিটি রুলের ফসল হিসাবে তাকে কি করলো, প্রায় 27 বছর জেলখানার ভিতরে রাখা অমানসিক ভাবে নির্যাতন করলো, ঠিক আছে। এই সেই নেতা সেখান থেকে বের হয়ে এসে সে কিভাবে দক্ষিণ আফ্রিকার নেতা হলো, কিভাবে সে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা, মানে দক্ষিণ আফ্রিকার এই
কৃষ্ণাঙ্গদেরকে স্বাধীন করলো, এই যে পরাধীনতার শিকল থেকে নিজ দেশে বসবাস করে নিজের দেশের মানুষ হিসেবে হয়েও এরা কিন্তু সেইভাবে স্বাধীনতা পায় নাই। আমাদের এই নেলসন ম্যান্ডেলা কিভাবে তাদেরকে সবাইকে স্বাধীন করলেন, কিভাবে সবাইকে একই পতাকা তলে নিয়ে আসলেন, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন, আমরা এই প্যাসেজের মধ্যে তাই শিখতে পারবো। এতক্ষণ ধরে আমি বাংলা যে কথাগুলো বলছি মূলত এই প্যাসেজের একটা সামারি বলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শুরু করব মেইন প্যাসেজ নিয়ে। তোমরা একটু বইটা সামনে রাখো, আমি প্যাসেজটা পড়বো এবং বাংলা একদম হাতে ধরে 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 তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা তোমরা কি আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা কষ্ট করে একটু কমেন্ট করো প্রিয় শিক্ষার্থীরা। জি ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতেছি স্যার। স্যার ক্লিয়ার ভাবে বুঝতে পারি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার ভাবে বুঝতে পারি স্যার। না স্যার ঠিক আছে স্যার। ভাইয়া আপনার পড়ানোর স্টাইল অনেক একজোস্ট, থ্যাংক ইউ। পড়ানোর স্টাইল যদি ভালো লাগে তাহলে ক্লাস দেখতে থাকো। যদি পড়ানোর স্টাইল ভালো লাগে তাহলে ক্লাস দেখতে থাকো। ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও প্রিয় শিক্ষার্থীরা। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। ইংলিশ ফার্স্ট পেপারটা তোমাদের কাছে কঠিন করে পড়ায় বলে তোমাদের কাছে কঠিন লাগে। আশা করি আজকে ক্লাস পরে কঠিন লাগবে না। আর যদি ক্লাসটা ভালো লাগে, সবাই বই সামনে আছে তো? সবার কি বই সামনে আছে? এখন আমি রিডিং পড়াবো তোমাদেরকে, তোমরা বই ধরবা এবং বইয়ের উপরে শব্দের অর্থগুলো লিখে ফেলবা। একটা বইয়ের সেন্টেন্সের সাথে যেই শব্দের অর্থ বলবো সেটা বইয়ের উপরে লিখে ফেলবা, অথবা খাতা কলম রাখবা। তোমরা শব্দের অর্থ লিখতে হবে, এটা সিনোনিম অ্যান্টোনিম সবকিছু লিখতে হবে। খাতা কলম সামনে রাখো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? সামনে রাখো। না ভাইয়া সব ক্লিয়ার, ভাইয়া আমি আজকে নিও, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা রাখো, সবকিছু সামনে রাখো। এখন তার আগে আমি, হ্যাঁ আছে তো তোমাদের সামনে বই আছে তো তোমাদের? না ভাইয়া সব ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তোমাদের কাছে, তাহলে আমি তোমাদেরকে একটা হালকা করে, আমি পড়ানোর মধ্যে চলে গেলে কিন্তু মেসেজ দিতে পারি না, এখন আমি তোমাদেরকে হালকা একটা মেসেজ দিয়ে দিব। এই মেসেজটা হচ্ছে আমাদের একটা কোর্স অলরেডি রান হয়ে গেছে, তোমরা জানো। জাস্ট আমি শুরু করে দিচ্ছি, তোমরা বই সামনে রাখো, আমি জাস্ট একটু 2 মিনিট কথা বলবো। আমাদের একটা কোর্স অলরেডি রান হয়ে গেছে ইংরেজি প্রথম পত্রের উপরে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি তো আর সেকেন্ড পেপার নাই, বাংলা সেকেন্ড পেপার, এই 4টা সাবজেক্ট আমাদের একটা কোর্স 15 তারিখ থেকে শুরু হবে। 15 তারিখ থেকে শুরু হবে আমাদের একটা কোর্স, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, বাংলা সেকেন্ড পেপার, এবং এটা হবে সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে। ক্লাসের সংখ্যা থাকবে প্রায় 90+ ক্লাস হবে। ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে, ক্লাসগুলো হবে। এবং আমাদের এই ক্লাসগুলো থেকে আমাদের প্রায় 40টি পরীক্ষা হবে। টোটাল কতটি? 40টি। আচ্ছা এক্সাম, এখান থেকে প্রায় 40টি এক্সাম হবে, 90টা ক্লাস হবে। ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, আর পরীক্ষা হবে সপ্তাহে 1 দিন, ঠিক আছে? এই কোর্সের মাধ্যমে তোমরা একদম ইংলিশ ফার্স্ট পেপার এইভাবে এখন যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, এইভাবে হাতে ধরে 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 তোমাদেরকে ভোকাবুলারি শেখাবো, সিনোনিম অ্যান্টোনিম শেখাবো। ইংলিশ সেকেন্ড পেপারে যত গ্রামাটিক্যাল টপিক আছে একদম হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। আইসিটি হাতে ধরে ধরে শেখানো হবে। বাংলা সেকেন্ড পেপারটা তোমরা তো জানো, এই নিয়ে আর কথা বলার কিছু নাই, একদম যা কিছু রয়েছে সবকিছু তোমাদেরকে শেখাবো। সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে, আমরা 2400 টাকা কোর্স ফি নেওয়ার কথা, ঠিক আছে? একটা সাবজেক্ট যদি আমরা 600 টাকা করে নেই তাহলে 2400 টাকা। কিন্তু আমরা তোমাদের জন্য, যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমরা, যেহেতু তোমাদের স্বপ্ন অনেক বড় রয়েছে, কিন্তু তোমাদের করোনার কারণে তোমরা পড়াশোনা করতে পারো না, তবে আমরা শিক্ষাটাকে ব্যবসা হিসাবে নিব না, শিক্ষাটাকে আমরা শেখানোর উদ্দেশ্যে নিব। সেই জন্য সেই প্রেক্ষিতে তোমাদের জন্য, তোমাদেরকে ভালোবেসে একমাত্র ফেসবুকে আমার কোর্সটাই একেবারে 4টা সাবজেক্টের জন্য, এই কোর্সটা একেবারেই কম মূল্যের
মানে টাকা নেওয়া হয় এখানের মধ্যে, এই 2400 টাকা নয়, মাত্র 600 টাকা। এই 600 টাকা দিয়ে তুমি প্রায় 3 মাস প্লাস 3 মাস প্লাস আমাদের ক্লাসগুলো করতে পারবা। তুমি এই 600 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে 3 মাসের অধিক সময় আমাদের এই ক্লাসগুলো তোমরা করতে পারবা। সপ্তাহে 5 দিন ক্লাস পাবা। ক্লাসগুলো শেষে তোমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লেকচার শিট পেয়ে যাবা। আমাদের পরীক্ষা হবে, তোমাদেরকে একটা গাইডলাইনের মধ্যে রাখা হবে। তো এখানে কারা কারা ভর্তি হবে? 2022 সালের পরীক্ষার্থীদের জন্য তো এটা মহা সুযোগ, কারণ এই সুযোগ হয়তো আসবে না, আসবে, অনেকেই তোমাদেরকে সুযোগ দিবে, কিন্তু কোর্স ফি অনেক বেশি নিবে। হয়তো তোমরা ওইভাবে সার্ভিস পাবা না। তোমাদেরকে ক্লাস করায় 45 মিনিট পর্যন্ত, কিন্তু আমাদের ক্লাসগুলো হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত। শুধু ধৈর্যর দরকার। তো আমাদের ক্লাসে ভর্তি হওয়ার জন্য মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্যটাই তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হেল্প করবে। এই ক্লাসগুলো দেখো, তুমি শুধু নোট করো। আর আমরা যে পরীক্ষাগুলো নিব সপ্তাহে সপ্তাহে 50 মার্কের, এখান থেকে 10 মার্ক, এখান থেকে 10 মার্ক, এখান থেকে 10 মার্ক, প্রত্যেক সপ্তাহে আমাদের 50 মার্কের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো দাও, তুমি পড়তে থাকো, নোটগুলো দিয়ে দিব তোমাদেরকে, তোমরা পড়ো। আশা করি এর বাইরে তোমাদের আর কোথাও পড়তে হবে না, কোথাও যেতে হবে না। ইনশাল্লাহ এই কোর্সটাই তোমার জন্য এই করোনাকালীন সময়ে তোমার বিপদের বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। এই সুযোগ সুবিধা যারা হাতছাড়া করবে আমি তাদেরকে বোকা বলবো, কারণ সবাই সমান সুযোগ পায় না। তোমার সামনে যে সুযোগটা আসে তুমি সেই সুযোগটাই লুপে নাও। সুযোগ সবসময় পাবা না। অনেকেই অনেকভাবে অনেক কথা বলে থাকে, কিন্তু বাস্তবে তার ভিন্ন। একমাত্র এই কোর্সের মাধ্যমে আমরা বিগত 2টা কোর্স অলরেডি প্রথম কোর্সটা শেষের দিকে, দ্বিতীয় কোর্সটা তো চলতেছে, আর তৃতীয় কোর্সটা ইনশাল্লাহ অনেক বেশি সুযোগ সুবিধা পাবা তোমরা এই কোর্সের মাধ্যমে। তো আশা করি তোমরা এনরোল করবা। আর এটা করার জন্য মূলত আমাদেরকে তোমরা ফোন দিতে পারো, সরাসরি ফোনে কথা বলে। যেমন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এই নাম্বারটা, যোগাযোগ করলে হবে। তোমরা ক্লাস শেষ করে আমাদের সাথে যোগাযোগ করবা, এটা তোমরা রেখে দাও প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি, তোমরা এই নাম্বারটা রেখে দাও। এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবা। 3 মাসের জন্য 600 টাকা দিয়ে 4টা সাবজেক্ট শেষ করাবো আমরা। সপ্তাহে 5 দিন ক্লাস হবে 90টির উপরে। ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে, পরীক্ষাগুলো হবে প্রায় 40টার মতো ইনশাল্লাহ। আমার কথা শেষ, তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এবার শুরু করি আমি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা শেষ। আর তোমরা যারা ভর্তি হতে চাও, কষ্ট করে আমি যে আইডি থেকে এখন লাইভ ক্লাস নিচ্ছি, কষ্ট করে তোমরা আমার সে আইডিতে লিখে দাও স্যার ভর্তি হতে চাই। এটা লিখো, হাই হ্যালো লিখলে আমি কোনো আনসার দেই না, লিখতে হবে স্যার ভর্তি হতে চাই, এটা লিখলে হবে। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটি। সবার সামনে তো বই আছে তাই না? সবার সামনে কি বই আছে কিনা? সবার সামনে বই আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। তোমাদের সামনে কি বই আছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, বই আছে কিনা একটু বইটা কষ্ট করে খুলে ফেলো। যাদের যাদের সামনে বই আছে বইটা একটু কষ্ট করে খুলে ফেলো, ঠিক আছে? বইটা একটু কষ্ট করে খুলে ফেলো। যাদের সামনে বই আছে বইটা একটু কষ্ট করে খুলে ফেলো। বইটা কষ্ট করে খুলছো? তোমরা কি বইটা কষ্ট করে খুলছো? আচ্ছা ঠিক আছে, বইটা আচ্ছা ইনশাল্লাহ বইটা সবাই খুলে রাখছো। তো এবার তোমাদেরকে আমি বলে দেই, প্রথম পৃষ্ঠায় যেটা লেখা আছে, যে দেখো রিড দ্য টেক্সটটি পড়ো। এখানে কি বলা আছে? টেক্সটটি তোমাকে পড়ার কথা বলছে। তো আমরা টেক্সটটি এখন পড়বো। তো পড়ার আগে আমাদেরকে একটা কথা তারা বলে দিছে, যে রয়টার্স, দেখো এখানে বড় করে লেখা আছে রয়টার্স। রয়টার্স এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিগত সম্ভবত 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছিল, রয়টার্স কি? রয়টার্সটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটা হচ্ছে লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। লন্ডন আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তো এটা এটা
এটা যিনি আবিষ্কার করছেন অর্থাৎ এই রয়টার্স যিনি প্রতিষ্ঠা করছেন তার নাম হচ্ছে থমসন রয়টার্স। 1851 সালে। তো আমি তোমাদেরকে একেবারে সহজ করে দিচ্ছি, রয়টার্স মানে হচ্ছে লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা, যেটা 1851 সালে থমসন রয়টার্স নামে একজন ব্যক্তি সেটা আবিষ্কার করেন। এটা একটা সংবাদ সংস্থার নাম। সেই রয়টার্স থেকে 15 ডিসেম্বর 2013 সালে রয়টার্স থেকে একটা সংবাদ প্রকাশিত হয়, যেটা এখন আমরা পড়বো সেই সংবাদটা। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, হাত দিয়ে ধরো, লেখা আছে জোহান্সবার্গ। হোয়াট ইজ জোহান্সবার্গ? জোহান্সবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটা শহরের নাম। তাহলে জোহান্সবার্গ কি? এটা একটা সাউথ আফ্রিকার শহরের নাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আচ্ছা আটকে যাচ্ছে না, ঠিক আছে, তোমাদের কি ক্লাস আটকে যাচ্ছে? ক্লাস কি আটকে যাচ্ছে? আচ্ছা ক্লাসটা কি আটকে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ক্লাস কি আটকে যাচ্ছে কিনা? জি স্যার আমি আছি। আচ্ছা থ্যাংক ইউ। ক্লাসটা কি আটকে যাচ্ছে? কেউ একটু আমাকে একটু কষ্ট করে বলবা ক্লাসটা কি আটকে যাচ্ছে কিনা। ঠিক আছে, হ্যাঁ পেজ 7 হ্যাঁ। আচ্ছা যারা ভর্তি হতে চাও কষ্ট করে আমাকে ইনবক্স করলে হবে। কালকে আমাদের ভর্তি প্রক্রিয়ার মোটামুটি লাস্টের দিকে, আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব। তার আগে যারা ভর্তি হবা তারা 600 টাকায় ভর্তি হতে পারবা, তারপরে যারা ভর্তি হবা তাদেরকে বিলম্ব ফি দিয়ে অর্থাৎ 600 টাকার অধিক ফি দিয়ে কিন্তু তাদেরকে ভর্তি হতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? না স্যার ঠিক আছে। তো দেখো লেখা আছে, সবাই বইয়ের মধ্যে হাত দিয়ে শক্ত করে ধরো, লেখা আছে নেলসন ম্যান্ডেলা। অত নেলসন ম্যান্ডেলা এটা আমরা জানি। তারপরে লেখা আছে গাইডেড। এইখানে একটু লিখতে হবে, গাইডেড মানে কি? পরিচালিত করা অথবা পথ দেখানো। তোমরা বইয়ের মধ্যে একটু কষ্ট করে লিখো, গাইডেড মানে হচ্ছে, অথবা খাতার মধ্যে লিখো, গাইডেডের শব্দের অর্থটা লিখে ফেলো। গাইডেড পরিচালিত করে, অথবা আমরা কি লিখতে পারি? পরিচালিত করা অথবা পথ দেখানো। গাইডেড গাইডলাইন দেওয়া আর কি। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখায় অথবা পরিচালিত করে। সাউথ আফ্রিকাকে পরিচালিত করে কে? এই নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখায় ফ্রম অর্থ হতে, দা শিকল মানে হচ্ছে শৃঙ্খল অথবা শিকল অথবা জিনজির। আমরা এখানে কি লিখবো? শিকল অর্থ লেখো শৃঙ্খল অথবা শিকল অথবা জিনজির, তোমরা যেটা খুশি সেটা লিখো। ফ্রম দা শিকলস মানে হচ্ছে জিনজির অথবা হাত করা, অথবা আমরা বলতে পারি বন্ধন, অথবা আমরা এখানে লিখতে পারি শৃঙ্খল। ঠিক আছে। অফ অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণবৈষম্য। বর্ণবৈষম্য। এবার আমরা এইটুকুর একটু বাংলা করি। নেলসন ম্যান্ডেলা গাইডেড নেলসন ম্যান্ডেলা পথ দেখায় সাউথ আফ্রিকাকে পথ দেখায় ফ্রম দা শেকল হতে, তার মানে বন্ধন হতে অথবা শৃঙ্খল হতে। ঠিক আছে, শৃঙ্খল হতে পথ দেখায়। কিসের শৃঙ্খল? অফ অ্যাপার্থেইড, বর্ণবৈষম্যের শৃঙ্খল হতে সাউথ আফ্রিকাকে পথ দেখায় নেলসন ম্যান্ডেলা। কোন দিকে পথ দেখায়? টু এ মাল্টিরেশাল মাল্টিরেশাল মানে হচ্ছে বহুজাতিক। টু মানে দিকে, একটি বহুজাতিক গণতন্ত্র, কিসের? ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে। আবার একটু বলি, নেলসন ম্যান্ডেলা পরিচালিত করে সাউথ আফ্রিকাকে পরিচালিত করে ফ্রম মানে হতে, ফ্রম দা শেকল অফ অ্যাপার্থেইড, বর্ণবৈষম্যের শৃঙ্খল হতে, বর্ণবৈষম্যের শিকল হতে। অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণবৈষম্য। তোমরা বইয়ের মধ্যে লিখো অথবা খাতায় লিখো, শব্দ অর্থগুলো সাথে সাথে লিখবা, আমি একটু পরে সেগুলোর আবার সিনোনিম অ্যান্টোনিম লিখে দিব। ঠিক আছে। টু এ মাল্টিরেশাল অর্থাৎ বহুজাতিক ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্রের দিকে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখায়। আশা করি এই লাইন কারো কোনো সমস্যা নেই। দ্বিতীয় লাইনটি একটু তোমরা কষ্ট করে দেখো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ওকে স্যার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। তো এবার কষ্ট করে তোমরা দ্বিতীয় লাইনটি একটু ধরো, দ্বিতীয় লাইন না, এটা কমার পরে একটু ধরো। অ্যাজ অ্যান আইকন, একটা প্রতীক হিসাবে, অফ পিস, একটা শান্তির প্রতীক হিসাবে, অথবা এবং রিকনসিলেশন এবং মীমাংসার, অর্থাৎ রিকনসিলেশন মানে হচ্ছে মীমাংসার,
আর আইকন মানে হচ্ছে প্রতীক। আইকন মানে কি? প্রতীক। অফ পিস, পিস অর্থ শান্তি, শান্তির প্রতীক এবং মীমাংসা, রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসার। তাহলে আমরা বলবো অ্যাজ অ্যান, একজন শান্তির প্রতীক এবং মীমাংসার, একজন শান্তি এবং মীমাংসার প্রতীক হিসাবে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পথ দেখান। এই একটা লাইন আমরা বুঝলাম। তারপরে দেখো এখানে লেখা আছে হু কেম, যে এসেছিল, টু এমবডি, বাস্তবায়িত করতে। এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা, এমবডি, এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা, ঠিক আছে। হ্যাঁ, আইকন মানে হচ্ছে প্রতীক, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এমবডি, এমবডি হচ্ছে বাস্তবায়ন করতে, টু এমবডি বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল সংগ্রাম, ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বজুড়ে ন্যায় বিচারের সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে এসেছেন, কে এসেছেন? আমাদের নেলসন ম্যান্ডেলা এসেছেন। বিশ্বজুড়ে যে ন্যায় বিচারের যে একটা সংগ্রাম, সেই সংগ্রামটাকে এমবডি, এমবডি মানে বাস্তবায়ন করতে, টু এমবডি, টু মানে তে, যেমন আমরা যদি বলি টু গো, টু গো অর্থ যেতে, টু ইট অর্থ খেতে, যেমন টু এমবডি বাস্তবায়ন করতে, ঠিক আছে, বাস্তবায়ন করতে। টু অর্থ তে, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভের বেলা এটার অর্থ কি হয়ে যাবে? তে, তে। আবার শুরুতে বসলে হবে আ সাউন্ড হবে, আ, যেমন হাঁটা, টু ওয়াক, হাঁটা। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো পরের সেন্টেন্সের মধ্যে দেখো ইমপ্রিজন। তো ইমপ্রিজন মানে হচ্ছে কারাগার বরণ করা, এটা তোমরা জানো। ইমপ্রিজন, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 30 বছর কারাগার বরণ করে, প্রায় 30 বছর। তাহলে 30 বছর না, তো আমরা জানি সেটা 27 বছর। হ্যাঁ, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 30 বছর কারাগার বরণ করে, ফর হিজ ফাইট অ্যাগেনস্ট, তার যেই সংগ্রামটা, ফর হিজ তার সংগ্রামটা, ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এই যে হোয়াইট মাইনরিটি রুল যারা ছিল, অর্থাৎ তার সংগ্রামের জন্য তিনি কাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন? যে হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছেন, তার জন্য তিনাকে প্রায় 30 বছর কারাগার বরণ করতে হয়েছিল। বলছে এখানে 3 দশক, 1 দশক সমান সমান 10 বছর হলে 3 দশক 30 বছর, তাকে 30 বছর কারাগার বরণ করতে হয়েছিল আমাদের নেলসন ম্যান্ডেলাকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, কিন্তু 30 বছর এখানে আমরা, যেহেতু এখানে দশক বলছে, তবে সে 27 বছরই কারাগার বরণ করলেন, ঠিক আছে। আর হোয়াইট মাইনরিটি, মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ, এই যে শ্বেতাঙ্গ সাদা সারমার যারা সংখ্যালঘু, এই তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে গিয়ে তাকে 30 বছর, 30 বছর মানে প্রায় 30 বছর আর কি, মানে মূলত 27 বছর তাকে কি করা হয়েছে? কারাগার বরণ করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে একটু তোমরা দেখো, ম্যান্ডেলা নেইবার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারেনি, ম্যান্ডেলা কখনো হারেনি। লস্ট মানে হারানো আর কি, নেইবার অর্থ কখনোই না, ম্যান্ডেলা কখনোই হারেনি। হিজ রিজলভ, হিজ হিজ রিজলভ, তার দৃঢ় প্রতিজ্ঞা থেকে সে কখনো হারেনি। তার মানে ম্যান্ডেলা যে একটা প্রতিজ্ঞা করছিলেন, তার সে প্রতিজ্ঞা থেকে, তার সে দৃঢ় প্রতিজ্ঞা থেকে সে কখনো হেরে যায়নি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, হ্যাঁ, আমরা প্রত্যেকটা লাইন, আমি এভাবে ফেড করছো লাইন বাই লাইন করাই, কিছু করার নাই, ধৈর্য যাদের আছে তারা পড়তে পারবা, কোনো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থীরা। তো তারপরে একটু দেখো কষ্ট করে, তারপরে একটু দেখো, ম্যান্ডেলা নেইভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারেনি, হিজ রিজলভ, তার দৃঢ় প্রতিজ্ঞা থেকে। হিজ অর্থ তার, আর রিজলভ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। হিজ অর্থ তার, আর রিজলভ মানে হচ্ছে কি? দৃঢ় প্রতিজ্ঞা। তার দৃঢ় প্রতিজ্ঞা থেকে সে কখনো, হ্যাঁ, আমরা প্রত্যেক ইউনিট লাইন বাই লাইন পড়াই, এটা আমার বৈশিষ্ট্য, জানি না অন্যদের বৈশিষ্ট্য কেমন। আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ হ্যাঁ, রিজলভ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, টু ফাইট যুদ্ধ করতে, ফর হিজ পিপল তার স্বজাতির জন্য, ইমানসিপেশন, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তির, তার স্বজাতির সে মুক্তির জন্য তার যে একটা প্রতিজ্ঞা,
সে কিসের প্রতিজ্ঞা আমি আবার একটু বলি, সে কখনোই হেরে যায়নি, সে কখনো হারেনি তার স্বজাতির মুক্তির জন্য যে যুদ্ধ করতে, পাইটা তো যুদ্ধ করতে, ঠিক আছে, টু পাইট যুদ্ধ করতে। পিপলস ইমানসিপেশন মানে হচ্ছে তার স্বজাতির যেই ইমানসিপেশন মানে মুক্তি, তার স্বজাতির মুক্তির জন্য। তারপরে লাইন দেখো, হি ওয়াজ সে ছিল, ডিটারমাইন্ড দৃঢ়প্রতিজ্ঞ ছিল, হি ওয়াজ ডিটারমাইন্ড সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো, টু ব্রিং ডাউন, টু ব্রিং ডাউন, টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে হচ্ছে টু ব্রিং ডাউন, এটা হচ্ছে নিঃশেষ করতে, টু অর্থতে, আর ব্রিং ডাউন মানে শেষ করতে, নিঃশেষ করতে, টু ব্রিং ডাউন নিঃশেষ করতে, কি নিঃশেষ করতে? অ্যাপার্থেইড, বর্ণ বৈষম্যকে নিঃশেষ করতে, অ্যাপার্থেইড, অ্যাপার্থেইড, এই বর্ণ বৈষম্যকে নিঃশেষ করতে সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ, ঠিক আছে, ডিটারমাইন্ড। হোয়াইল অ্যাভয়েডিং এড়িয়ে গিয়ে, হোয়াইল অ্যাভয়েডিং এড়িয়ে গিয়ে, কি এড়িয়ে গিয়ে? সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধকে সে এড়িয়ে গিয়ে সে যে বর্ণ বৈষম্য সেটাকে নিঃশেষ করার জন্য সে চেষ্টা করলেন। তোমাকে এইটা আমি একটু আবার একটু বুঝিয়ে দেই, তোমাকে আবার একটু জানিয়ে দেই, আসলে আমাদের নেলসন ম্যান্ডেলা গৃহযুদ্ধকে উপেক্ষা করলেন। গৃহযুদ্ধ মানে হচ্ছে এখন তার দেশের মধ্যে বা তার স্বজাতিকে যেভাবে এই যে শ্বেতাঙ্গরা যেভাবে হত্যা করতেছে, যেভাবে ধর্ষণ করতেছে, যেভাবে তাদের উপরে অমানবিক নির্যাতন করতেছে, নেলসন ম্যান্ডেলা চাইলে হরতাল অবরোধ দিয়ে গাড়ি পুড়িয়ে একটা দেশের ক্ষতি করতে পারতো না। নেলসন ম্যান্ডেলা সেটা করে নাই, সেটা করলে সিভিল ওয়ার শুরু হতো। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, মানে নিজেদের মধ্যে যুদ্ধ, নিজের মধ্যে যুদ্ধ, এখন তো ঘরে ঘরে যুদ্ধ, এই নিজের দেশের মধ্যে যেন কোনো যুদ্ধ না হয় সেটা এড়িয়ে গেছেন, সেটা এড়িয়ে গিয়ে সে কি করলেন? যুদ্ধ করে গেলেন তাদের হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে, অর্থাৎ শ্বেতাঙ্গদের যে শাসন সেই শাসনের বিরুদ্ধে সে এমন ভাবে যুদ্ধ করে গেছেন যে যে যুদ্ধের মধ্যে যেন কোনো গৃহযুদ্ধ না হয়, এইটা তিনি করলেন। তারপরে দেখো, হিজ প্রেস্টিজ, এখানে প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান, প্রেস্টিজ অর্থ কি? সম্মান, তোমরা লেখো প্রেস্টিজ সম্মান, হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড এবং কারিশমা, কারিশমা মানে হচ্ছে মহত্ব অথবা অনন্য প্রতিভা, অথবা আমরা বলতে পারি এখানে অসাধারণ প্রতিভা। কারিশমা, কারিশমা মানে হচ্ছে কি? অসাধারণ প্রতিভা, অনন্য প্রতিভা অথবা মহত্ব, তোমরা যেটাই বলো না কেন। তাহলে হিজ হিজ প্রেস্টিজ তার সম্মান, এন্ড কারিশমা এবং অনন্য প্রতিভা এবং অসাধারণ প্রতিভা অথবা মহত্ব, হেল্প হিম তাকে সাহায্য করেছিল, হেল্প হিম তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমর্থন পেতে। এই যে বিশ্বের যে সমর্থন সেটা এমনি এমনি পায় নাই, এসে মাইরা হরতাল অবরোধ দিয়া ঘাড়ি ভাঙচুর কইরা সে বিশ্বের সমর্থন এইভাবে পায় নাই, সে বিশ্বের সমর্থন পেয়েছে একমাত্র তার যে দয়া, মহত্ব, ভালোবাসা, সম্মান, তার যে কৃতিত্ব, মানুষের প্রতি তার যে উদাহরণৈতিক ভালোবাসা, অনন্য প্রতিভা, এগুলো দিয়ে সে বিশ্বের সমর্থন পেয়েছে। তা আশা করি এই স্ট্যান্ডার্ডটা তোমরা ভালো মতো বুঝছো প্রিয় শিক্ষার্থীরা, শব্দের অর্থগুলো তোমরা খাতায় লিখে রাখছো, ইনশাল্লাহ অবশ্যই বুঝছো। আমি এখন দ্বিতীয় পৃষ্ঠা মুভ করব, তোমরা আমার সাথে মুভ করো। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো। জি স্যার এইটুকু পর্যন্ত বুঝছি। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা, লাইভটা শেয়ার করা যাচ্ছে না কেন, অনেকের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু কেটে আবার লাইভের মধ্যে যাও, দেখবা শেয়ার অপশনটা পেয়ে যাবা। একটু কেটে একটু বাইর হয়ে দেখবা যে শেয়ার অপশনটা আছে। লাইভটা অবশ্যই শেয়ার করতে পারবা, শেয়ার করে টাইমলাইনে রাখো, কারণ আমাদের গ্রুপে এত এত পোস্ট হয় পরবর্তীতে তুমি হারিয়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কারিশমা, তোমরা তো বলো কারিশমা কাপুর, কারিনা কাপুর ইত্যাদি তোমরা বলে থাকো। আচ্ছা, পরের লাইনে এইটুকু পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে আমরা পরের লাইনে মুভ করি। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা, পরের লাইনে আমরা মুভ করি। ইউ আর গ্রেট টিচার, থ্যাংক ইউ। পরীক্ষায় যদি 27 হবে, 27 আর 30 আসে, তার মধ্যে কোনটা লিখবো স্যার? কত বছর জেল খাটছে? ও তার সাথে আগে কথা বলতে হবে সে কত বছর জেল খাটছে, তবে এটা 27 বছরই, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশন নিতে কি করতে হবে? একজন আমাকে প্রশ্ন করছেন, কিছুই করতে হবে না, জাস্ট আমি যে আইডি থেকে এখন লাইভ ক্লাস নিচ্ছি, কষ্ট করে এই আইডিতে মেসেজ একটা করবা যে স্যার ভর্তি হতে চাই, এর বাহিরে আর কিছুই করতে হবে না। এখন যে আইডি থেকে আমি ক্লাস নিচ্ছি সেই আইডিতে কষ্ট করে একটু বলবা যে স্যার, অথবা আমার একটা ফোন নাম্বার দিয়ে দিছি, ফোন নাম্বারটা তোমাকে কেউ কমেন্টে দিয়ে দিবে,
একটু কষ্ট করে বলবা যে স্যার আমি ভর্তি হতে চাই, এই স্যার আর কিছুই করতে হবে না, যা করার আমার সাথে করবা, আমাকে ফোন দিবা, আমি সহজে তোমাকে সব ডিটেলস বলে দিব। ঠিক আছে স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পরের লাইনে চলে যাই, পরের লাইনে মুভ করি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। এবার দেখো লেখা আছে আই হেট, দেখো এখানে ইনভার্টেড কমা দিয়ে লেখা আছে, তার মানে আমরা জানি সরাসরি এখানে ব্যক্তির কথা বলা যাবে। যদি দেখি কখনো ইনভার্টেড কমা দিয়ে লেখা আছে আই হেট, আই হেট, এখানে ইনভার্টেড কমা দিয়ে বলা আছে, কিন্তু যদি ইনভার্টেড কমা দিয়ে বলা হয় তাহলে আমরা বুঝবো এই কথাটা সরাসরি আমাদের নেলসন ম্যান্ডেলাই বলছেন। সে বলছে আই হেট, আমি ঘৃণা করি, কি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, রেস অর্থ জাতি আর ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে বৈষম্য, আমি জাতি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। এ বলছে আই হেট, আমি ঘৃণা করি, কাকে ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতি বর্ণ বৈষম্যকে আমি ঘৃণা করি। রেস অর্থ জাতি আর ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, আমি জাতি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। কিভাবে ঘৃণা করি, মোস্ট, মোস্ট অর্থ সবচেয়ে বেশি, মোস্ট, মোস্ট অর্থ হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি কি, ইন্টেন্সলি, তীব্রভাবে, সবচেয়ে বেশি তীব্রভাবে, মানে সবচেয়ে তীব্রভাবে, সবচেয়ে বেশি তীব্রভাবে আমি কাকে ঘৃণা করি, এই রেস ডিসক্রিমিনেশনকে, এই জাতি বর্ণ বৈষম্যকে আমি ঘৃণা করি। তাহলে প্রথম লাইনটা আমি আবার একটু বলে দেই, আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, জাতি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, কিভাবে, মোস্ট ইন্টেন্সলি, এবং তীব্রভাবে, এবং সবচেয়ে তীব্রভাবে আমি ঘৃণা করি, অ্যান্ড, এবং, ইন অল, ইন অল ইটস, এটা সব কিছুতে, ইন অল ইটস এটার অর্থ হচ্ছে এইটার সব কিছুতে, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহির্প্রকাশ, ম্যানিফেস্টেশন মানে কি, বহির্প্রকাশ। তাহলে আমি আবার একটু এই লাইনটা ক্লিয়ার করি যে আমি শুধু জাতি বর্ণ বৈষম্যকে ঘৃণাই করি না, তীব্রভাবে ঘৃণা করি এইটা সব কিছুতেই, মানে খুব তীব্রভাবে জাতি বর্ণ বৈষম্য যা কিছু আছে এটা সব কিছুতে বহির্প্রকাশ, এটা যত বহির্প্রকাশ আছে এটা সব কিছুতে আমি খুব তীব্রভাবে ঘৃণা করি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই লাইনটা তোমরা বুঝছো। হ্যাঁ, বর্ণ বৈষম্য আর বর্ণবাদ একই একই সূত্রে গাঁথা। আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে না কেন, এই যে বোর্ড, এটা বোর্ড, এটার নাম বোর্ড, দেখা যাচ্ছে না? প্রিয় শিক্ষার্থীরা তারপরের লাইনটা দেখো, ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহির্প্রকাশ। দেখো আই হ্যাভ পট ইট, আই হ্যাভ পট অ্যাগেনস্ট ইট, এই অ্যাগেনস্ট কথাটা এখানে উজ্জ্ব আছে, এখানে কি হবে স্যার, আই হ্যাভ পট অ্যাগেনস্ট ইট, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। এটা মানে কোনটা, এই যে জাতি বর্ণ বৈষম্য অর্থাৎ ডিসক্রিমিনেশন, আমি এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, অল ডিউরিং মাই লাইফ, আমার সারাটা জীবন ধরে, ডিউরিং মানে সময় আর কি, আমার জীবনে যত সময় আছে প্রত্যেকটা সময় ধরে আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো যুদ্ধ করেই যাব, অ্যান্ড উইল ডো সো আনটিল ইন দ্য এন্ড অফ মাই লাইফ ডেজ, আমার জীবনের শেষ দিন অবধি আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেই যাব, আমাকে কেউ থামাতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার একটু এই লাইনটা তোমাদের উদ্দেশ্যে বলি, আই হ্যাভ পট অ্যাগেনস্ট ইট, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, এটার বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম, এই এটা মানে কোনটা, এটা মানে কোনটা, এটা মানে হচ্ছে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, ইন অল ডিউরিং মাই লাইফ, আমার সারাটা জীবন ধরে, আই উইল ফাইট ইট নাও, আমি এখনো যুদ্ধ করতেছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার জীবনের শেষ দিন অবধি, শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করেই যাব। প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা একটু দেখি, যাচ্ছে স্যার, বুঝতেছি স্যার, বহির্প্রকাশ, ঠিক আছে স্যার, ওকে। ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা বলল, ইন হিজ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণীয় স্পিচ, গ্রহণীয় বক্তৃতা অথবা উদ্বোধনী বক্তৃতা। তোমরা মনে করো আমি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা আমাকে একটা উষ্ণ অভ্যর্থনা দিবা না, আমি তোমাদের সবার সামনে একটা বক্তব্য দিব, সে বক্তব্য হতে পারে গ্রহণীয় বক্তব্য, হতে পারে তোমার উদ্বোধনী বক্তব্য, নতুন একটা বক্তব্য, মানে আমি নতুন প্রেসিডেন্ট হয়েছি, সে যখন নতুন প্রেসিডেন্ট হয়েছে সাউথ আফ্রিকার, তখন মানে তখন সে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছে সাউথ আফ্রিকার, তখন সে সবার সামনে, হ্যাঁ তখন সে সবার সামনে যে একটা বক্তব্য দিছে সেটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্স
স্পিচ মানে হচ্ছে তোমার গ্রহণীয় বক্তৃতা। তো ম্যান্ডেলা বলল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, সে তার গ্রহণীয় বক্তৃতা সে বলল অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994 সালে সে দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়ে, এই যে বিকামিং মানে হচ্ছে হয়ে, সে দক্ষিণ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়ে সে তার যে উদ্বোধনী বক্তব্য, সে তার যে অ্যাকসেপ্টেন্স, যে গ্রহণীয় বক্তব্য, এই বক্তব্যের মধ্যে সে বলল, সে কি বলল, দ্য টাইম ফর হেলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, সময় এসেছে, কিসের সময় এসেছে, হেলিং মানে হচ্ছে আরোগ্যের সময় এসেছে। সে আরোগ্যটা কিসের, অফ দ্য ওন্স, যারা আহত হয়েছে, যে ক্ষত, এই ক্ষত নিরাময়ের সময় এসেছে, ক্ষতটাকে মোছার সময় এসেছে, ক্ষতটাকে কিসের সময় এসেছে, মোছার সময় এসেছে, সময় এসে গেছে, কিসের সময়, ও আবার একটু বলি, দ্য টাইম ফর দ্য হেলিং, সময় এসেছে কিসের সময়, দ্য হেলিং মানে আরোগ্যের সময় এসেছে, কিসের আরোগ্য, অফ দ্য ওন্স মানে হচ্ছে ক্ষত শুকানোর আরোগ্য, মানে ক্ষত ভালো করার আরোগ্যের সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ, সময় এসেছে, টু ব্রিজ সেতু বন্ধন করতে, কিসের সেতু, দ্য ক্যাজম মানে ফাটল, ক্যাজম মানে কি, ফাটল, ক্যাজম মানে কি, ফাটল। ক্যাজম মানে কি রে, ফাটল। এই যে ফাটল হয়েছে, দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে আলাদা করে ফেলছে, ডিভাইডেড আলাদা করে ফেলছে, সেটাকে সেতু বন্ধন করতে, ব্রিজ মানে সেতু বন্ধন করা, মানে একসাথ করা, একত্র করা, এই একত্র করার সময় এসেছে, যেটা আমাদেরকে আলাদা করে ফেলছে, এখন সময় এসেছে। এতদিন আমরা আলাদা ছিলাম, আমার দলের মানুষ বিভক্ত ছিল, আমরা একে অপরের মানে আলাদা ছিলাম, এখন আমরা সবাই একত্র হওয়ার, মিলেমিশে থাকার, বুকের সাথে বুক মিলানোর সময় এখনই এসেছে। এটাই সেই সময়, এখনই আমাদের মধ্যে মিলন হওয়ার সময় এসেছে, কারণ আমি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে গেছি, এখনই সময় এসেছে। এটা আমাদের প্রিয় নেলসন ম্যান্ডেলার কথা। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা কষ্ট করে আমাকে একটু জানিয়ে দাও। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো কিনা কষ্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আমি তারপরে তোমাদেরকে আরো কয়েকটা স্ট্যান্জা পড়ানোর পরে আমি তোমাদেরকে ভোকাবুলারি গুলো লিখিয়ে দেবো। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হলে ভালো হবে। এরা বলতেছে স্যার আপনি প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট হব। হ্যাঁ, এটুকু পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার বুঝছি স্যার। ফাটল কি? ফাটল মানে হচ্ছে মানে ইয়ে করা, কেটে যাওয়া মানে আলাদা হয়ে যাওয়া। ফাটল মানে হচ্ছে এবার ফাটল যেটা ডিভাইড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, যে ফাটলটা মানে তোমাদের আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। মনে করো আমি আর আমার আরেকজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে, আমি আর আমার ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, মানে কি আলাদা হয়ে যাওয়া, ফাটল ক্রিয়েট হওয়া, এটাই হচ্ছে সেই ফাটলটা। ঠিক আছে? জি স্যার, হাম স্যার বুঝলাম স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা বুঝে গেছো, থ্যাংক ইউ। এই তো একটু ভালো লাগে, তবে শেয়ার নাই, এরা একজনও শেয়ার করে না। এত সুন্দর ভালো ভালো ক্লাস দিব, এরা শেয়ার করবে না, হবে সেটা হবে না, সামনে থেকে ক্লাস আর হবে না শেয়ার না করলে। ঠিক আছে, শেয়ার না করলে ক্লাস আর আমরা দিব না। জি স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি। প্রিয় শিক্ষার্থীরা বুঝে গেছো? হ্যাঁ স্যার, আপনি আমার কমেন্ট পড়েন না। এই যে বর্ষা ইসলাম পড়ছি, পেড কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ সারাদিনে কমেন্ট পড়বো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তো এটা তো তোমরা জানলাম যে সেটা হচ্ছে কি, যেমন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মাঝে যে বিভেদ সৃষ্টি হয়েছে, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মাঝে যে বিভেদ সৃষ্টি হয়েছে, শ্বেতাঙ্গরা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের প্রিয় এই যে নেলসন ম্যান্ডেলাকে দেখতে পারতো না, নেলসন ম্যান্ডেলাকে জেলে বন্দি করে অত্যাচার করা হইতো। এই তার যে স্বজাতি, সেই স্বজাতির মধ্যে নানা অত্যাচার করতো। এখন নেলসন ম্যান্ডেলা বলছে আমি এখন প্রেসিডেন্ট হয়েছি, এইবার তোমরা কৃষ্ণাঙ্গ এবং এই যে তোমরা শ্বেতাঙ্গ যারা আছো সবাই মিলেমিশে থাকবা, আমরা তোমাদের প্রতি কখনো বৈষম্য করব না। ঠিক আছে, এইবার সেই সময়টা এসেছে। তারপরের স্ট্যান্ডার্ডটা একটু দেখো। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। উই হ্যাভ অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, অ্যাচিভড মানে অর্জন করলাম, অ্যাচিভড অর্জন করা, তাহলে আমরা অবশেষে অর্জন করলাম। কি অর্জন করলাম? আওয়ার আমাদের, আওয়ার অর্থ কি? আমাদের।
পলিটিক্যাল রাজনীতিক ইমানসিপেশন মুক্তি, আমরা অবশেষে আমাদের যে রাজনৈতিক মুক্তি সেই মুক্তি আমরা অর্জন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা আমি আবার একটু বলি, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড, আমরা অবশেষে অর্জন করলাম আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের যে রাজনৈতিক মুক্তি সেই রাজনৈতিক মুক্তি আমরা অবশেষে কি করলাম, অর্জন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এই প্যাসেজে হোয়াইট মানে যে সাদা সেটা সাদা আমরা বলবো না, এখানে হোয়াইট মানে শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ বানানটা আমার হয়েছে কিনা জানি না, তবে তোমরা নিজ দায়িত্বে এটা শ্বেতাঙ্গ করে নিবা। শ্বেতাঙ্গ হয়তো বানান নাও হতে পারে। এই যে হোয়াইট মানে এখানে শ্বেতাঙ্গ, কিন্তু মানে সাদা আর কি, সাদা সাদা সারমাস যাদের আছে তাদেরকে আমরা শ্বেতাঙ্গ বলবো। কমেন্টের পাশে তো অপশন আছে, ঠিক আছে স্যার। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ, অনেকেই ক্লাসটি দেখতেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আবার একটু দেখো পরের লাইনটা দেখো। ইন 1993 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়। ম্যান্ডেলা কাকে পুরস্কৃত করে নাই? ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়। তাইলে তাকে শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয় কত সালে? 1993 সালে। তাহলে 1993 সালে তিনি কি পান? নোবেল পিস প্রাইজ পান, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কারটা পান কে? আমাদের নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, এসে দেখো এই যে শ্বেতাঙ্গ বানান, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে শ্বেতাঙ্গ। হ্যাঁ স্যার সাদা, স্যার সাদা ক্যামেরা আবার কি? আমার সাদা ক্যামেরা কই আবার? তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে এবার আমরা তোমাদেরকে বলি অ্যান অনার, একটি সম্মান, অ্যান অর্থ একটি, অনার অর্থ সম্মান, একটি সম্মান, হি শেয়ার, সে শেয়ার করে, ভাগাভাগি করে, উইথ FWD ক্লার্ক, FWD ক্লার্ক। এই FWD ক্লার্কের সাথে সে একটা সম্মাননা ভাগাভাগি করেন। এখন তারপরে দেখো FWD ক্লার্ক তারা তো লিখছেন, লেখার পরে তারপর একটা কমা দিয়ে লিখছেন এই FWD ক্লার্ককে, তিনি হচ্ছেন একজন দ্য হোয়াইট আফ্রিকান লিডার, দ্য হোয়াইট আফ্রিকান লিডার। তিনি হচ্ছেন একজন হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড, যে মুক্ত করেছিল, ফ্রম প্রিজন, কারাগার থেকে মুক্ত করেছিল। প্রিজন মানে কারাগার, প্রিজন, প্রিজন মানে কারাগার, যে কারাগার থেকে মুক্ত করেছিল 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে। আর্লিয়ার মানে হচ্ছে এখানে আগে, 3 বছর আগে। এন্ড নেগোশিয়েটেড মানে হচ্ছে আলোচনা করা। এন্ড নেগোশিয়েটেড, এবং সে আলোচনা করলো দ্য এন্ড অফ দ্য অ্যাপার্টেইডের কিভাবে নির্মূল করা যায়, মানে অ্যাপার্টেইড মানে হচ্ছে বর্ণবাদকে কিভাবে শেষ করা যায়, এটা নিয়ে সে আমাদের নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করলেন। কে? এই FWD ক্লার্ক। এটা নিয়ে দুইজন, কারণ এই FWD ক্লার্ক ছিলেন একজন হোয়াইট আফ্রিকান লিডার ছিলেন, সে আমাদের এই নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করলেন যে আমরা কিভাবে, সে জেলখানার মধ্যে তার সাথে দেখা করতে গেলেন এবং তাকে বললেন যে আমরা কিভাবে, আমার কাছে এটা ভালো লাগে না জাতি বর্ণ বৈষম্য, আমরাও চাই সবাই মিলেমিশে থাকুক, সেই জন্য নেলসন ম্যান্ডেলাকে হেল্প করলেন। যেহেতু সে তাকে জেলখানা থেকে বাইর করলেন, যখন সে সম্মাননায় ভূষিত হলেন তখন সে তাকে বললেন যে আমার এই সম্মাননা আজকে আমার একার নয়, এটা FWD ক্লার্কেরও, কারণ সে আমাকে কারাগার থেকে বের করে এনেছেন, কারাগার থেকে আমাকে মুক্তি দিয়েছেন। তো এই জন্য FWD ক্লার্কও এখানে সম্মানিত হয়েছেন। আর আমরা কি পাই? আমরা যখন একটু উন্নত হতে যাই তখন আমার অপর ভাইকে আমরা ভুলে যাই, এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আলোচনা করা, এখানে নেগোশিয়েটেড, ঠিক আছে, আলোচনা, চুক্তির পূর্বে আলোচনা করা, ঠিক আছে। তারপরের লাইনটা একটু দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট অন প্লে, এখানে দেখো তো, এখানে লেখা আছে ওয়েন্ট অন, এইটার অর্থ দ্বারা আমরা কি বুঝাইছি? ওয়েন্ট অন, তারা এই কলমটার সমস্যা,
ওয়েন্ট অন মিন্স হচ্ছে আসলে মূলত শব্দটা হচ্ছে গো অন, এটা আমরা অতীতকালে লিখছি আসলে গো অন, গো অন, ওয়েন্ট অন, ঠিক আছে, কিপ অন, আর একটা হচ্ছে ক্যারি অন। এই সবগুলোর অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে এই সবগুলোর অর্থ কি? এগুলো সবগুলো সিমিলার ওয়ার্ড। গো অন, কিপ অন, ক্যারি অন, গো অন, কিপ অন, ক্যারি অন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, গো অন, কিপ অন, ক্যারি অন। আরে FWD ক্লার্ক একজন ব্যক্তির নাম, ওইটার আবার পূর্ণরূপ কি? একজনে প্রশ্ন করছে স্যার আর্লিয়ার মানে পূর্বে আর কি, আগে। যাই হোক, তো এখানে এটার অর্থ কি? আমরা চালিয়ে যাওয়া, অথবা আমরা বলতে পারি অব্যাহত রাখা। চালিয়ে যাওয়া অথবা অব্যাহত রাখা। তাহলে আমরা বলবো কি, এটা লাইনটা আমরা কি বলবো? ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন, ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন টু প্লে, পালন করতে। এখানে প্লে মানে খেলা করা না, এখানে টু প্লে মানে হচ্ছে পালন করা। প্রমিনেন্ট, এই প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। তাহলে ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন টু প্লে এ প্রমিনেন্ট, একটি গুরুত্বপূর্ণ রুল পালন করতে তিনি অব্যাহত রেখেছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে। ওয়ার্ল্ড স্টেজ মানে হচ্ছে বিশ্বমঞ্চে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন সমর্থক হিসাবে। এখানে অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থক, অ্যাডভোকেট, সমর্থক হিসেবে, অ্যাডভোকেট সমর্থক হিসেবে অফ হিউম্যান ডিগনিটি, হিউম্যান মানে হচ্ছে মানব, আর ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। ডিগনিটি মানে কি? মর্যাদা। তোমরা একটু লিখো, তোমরা একটু লিখো, আজানটা শেষ হোক। হ্যাঁ, এই বাচ্চারা তোমরা শেয়ার করো, ক্লাস শেয়ার করো, ক্লাস শেয়ার করো তোমরা, তোমরা আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা এই লাইনটা করে আমরা কিছু ভোকাবুলারি দিয়ে শেষ করে দিব। হ্যাঁ, তোমাদের যেহেতু এত সময় নাই, ছোট মানুষ তোমরা, একে তো তোমাদের অনেক সময় কম। প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট। আচ্ছা, তো ওয়ার্ল্ড স্টেজ মানে হচ্ছে বিশ্বমঞ্চে। অ্যাডভোকেট মানে হচ্ছে একজন সমর্থক, অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থক। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সমর্থক অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার সমর্থক। ইন দ্য ফেজ অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। রেঞ্জিং মানে বিস্তৃত, ফ্রম অর্থ হতে, পলিটিক্যাল রিপ্রেশন রাজনৈতিক দমন নিপীড়ন, রিপ্রেশন মানে হচ্ছে দমন বা নিপীড়ন, টু এইডস, এইডস পর্যন্ত বা এইডস দিকে। তাহলে রেঞ্জিং মানে বিস্তৃত, এটা আগে লিখো, রেঞ্জিং, রেঞ্জিং মানে হচ্ছে বিস্তৃত, রেঞ্জিং মানে হচ্ছে কি? বিস্তৃত, রেঞ্জিং বিস্তৃত। তাহলে আমরা কি করব? তাহলে নেলসন ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন কি? একটা গুরুত্বপূর্ণ রুল অব্যাহত রেখেছিলেন। নেলসন ম্যান্ডেলা মানব মর্যাদার একটা গুরুত্বপূর্ণ রুল অব্যাহত রেখেছিলেন বিশ্বমঞ্চে। কি থেকে? রাজনীতির দমন পীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। অর্থাৎ আমরা জানি দক্ষিণ আফ্রিকাতে প্রচুর পরিমাণে এইডস রোগী পাওয়া যায়, সেখানে এইডসের সরাসরি। তো এই নেলসন ম্যান্ডেলা কি হয়েছেন? নেলসন ম্যান্ডেলা তোমার এইডস থেকে শুরু করে একেবারে রাজনীতির যে দমন পীড়ন, এগুলো থেকে, এইডস থেকে এইটুকু পর্যন্ত তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি অব্যাহত রেখেছিলেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লাইনটা তোমরা বুঝছো। না আজকে আর ফুল পড়াবো না, আমরা আগামীকালকের পর্বে পুরোটা শেষ করব এবং শেষে
আগামীকালকে একটা ফ্লোচার্ট তোমাদেরকে শেখাবো, এখান থেকে ফ্লোচার্ট শেখাবো এবং আগামীকালকে আমরা এটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এখান থেকে কিছু শব্দের অর্থ তোমাদেরকে লেখাবো, তোমরা সবাই লিখতে থাকো ইনশাল্লাহ অবশ্যই। আর তোমরা কি ক্লাসটা বুঝতে পারো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, যে স্যার ক্লাসটা বুঝতে পারো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ক্লাসটা বুঝতে পারো কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। রিপ্রেশন মানে হচ্ছে দমন নিপীড়ন। তো এবার আমরা ক্লাসটা বুঝতে পারো কিনা একটু কষ্ট করে বলো, ক্লাসটা কেমন লাগে তোমাদের একটু কষ্ট করে বলো। এইবার আমরা লিখবো কয়েকটা শব্দের অর্থ, যেমন শেকল, কয়েকটা শব্দের অর্থ লিখবো। শেকল মানে হচ্ছে তোমরা জানো বন্ধন, শেকল মানে কি বন্ধন। জি স্যার বুঝতেছি, জি স্যার বুঝছি স্যার, ভালো করে বুঝতে পারি স্যার, জি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝি, জি স্যার থ্যাংক ইউ, জি স্যার ক্লাসটা অনেক ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। তাইলে আমরা জানি শিকল মানে বন্ধন অথবা শৃঙ্খল। তো এই শিকল মানে বন্ধন, শৃঙ্খল, জিঞ্জির, হাত করা, অনেক কিছু বলতে পারি। তাহলে স্যার একই সাথে এইটা সিনোনিমটা কি হতে পারে? সিনোনিম হতে পারে সেন মানে কি শৃঙ্খল অথবা শিকল। আমরা এটার আরেকটা অর্থ দিতে পারি শিকল। আচ্ছা শিকল মনে সম্ভবত এইভাবে, হ্যাঁ আচ্ছা শিকল সেন। তাহলে আমরা এটা সিনোনিমটা কি দিতে পারি? সেন মানে হচ্ছে বন্ধন, শৃঙ্খল, শিকল, তাহলে সেন দিতে পারি। এবং আরেকটা দিতে পারি রেস্ট্রিকশন। এটার অর্থ হচ্ছে বন্দি দশা, মানে বন্দি করে রাখা, মানে বন্ধন সৃষ্টি করা। তাহলে আমরা কি করবো স্যার? শিকলের সিমিলার অর্থ হচ্ছে সেন, রেস্ট্রিকশন। তাহলে কি হবে স্যার? শিকল মানে হচ্ছে বন্ধন, শৃঙ্খল, শিকল, এটা হবে কি স্যার? সেন, রেস্ট্রিকশন। স্যার এটা বিপরীত শব্দটা কি? এটা মানে বন্ধন সৃষ্টি করা, মানে বেঁধে রাখা। শৃঙ্খল মানে শিকল, এখানে শিকল দিয়ে বেঁধে রাখা। তাহলে এটার বিপরীতটা কি? বিপরীতটা হচ্ছে স্যার ফ্রিডম, স্বাধীনতা, মানে ছেড়ে দেওয়া। যেটা বেঁধে রাখে সেটা মুক্ত করে দেয়, তাহলে এটা স্যার ফ্রিডম। এটার বিপরীত মানে অ্যান্টোনিম আসতে পারে স্যার লিবার্টি, তো স্বাধীনতা, লিবার্টি। তাহলে হবে স্যার ফ্রিডম, লিবার্টি, এগুলো সবগুলো হচ্ছে স্যার শিকলের বিপরীত শব্দ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু তোমাদেরকে দেখাই। দেখো আমরা দেখবো অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড মানে হচ্ছে কি? অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য অথবা বর্ণবাদ, বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। তাহলে এটার বিপরীত শব্দ কি? এটার প্রতিশব্দ কি? ভায়াস মানেও কি? এই বর্ণ বিদ্বেষ, বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। অথবা আমাদের আরেকটা এটার বিপরীত প্রতিশব্দ আসতে পারে ইনজাস্টিস, মানে অন্যায়। তাহলে স্যার এই অ্যাপার্থেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়। এই অন্যায় যেখানে, সেখানে তো বর্ণ বৈষম্য সৃষ্টি হয়। তাহলে স্যার এটার বিপরীত কি? বিপরীত হচ্ছে জাস্টিস, মানে ন্যায় বিচার। তাহলে এখানে ন্যায় বিচার যেখানে থাকবে সেখানে তার বর্ণ বৈষম্য হওয়ার কথা না, তাহলে জাস্টিস। আরেকটা হবে স্যার কি? ইম্পার্শিয়ালিটি। ইম্পার্শিয়ালিটি তার মানে হচ্ছে ন্যায়। তাহলে এই দুইটার অর্থই কি? ন্যায়। তাহলে আমরা অ্যাপার্থেইড মানে কি পাইলাম? বর্ণ বৈষম্য। ভায়াস মানে কি? বর্ণ বৈষম্য, বর্ণ বিদ্বেষ। ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, আর জাস্টিস মানে কি? ন্যায়। ইম্পার্শিয়ালিটি মানে হচ্ছে ন্যায়। ভাল লাগে নি? তোমাদের কি ভাল লাগে? ভাল লাগে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার ভাল লাগে। তোমাদের কি ভাল লাগে কিনা? ভাল লাগে কিনা? ক্লাস ভাল লাগে কিনা? আচ্ছা তোমাদের খারাপ লাগে, ঠিক আছে। আমার ক্লাস লাগলে বই পুস্তক লাগে না। ইংলিশ ফার্স্ট পেপার কি সেকেন্ড পেপার কি? আরো কয়েকটা লেখাই দিই, যেমন আমি আরো কয়েকটা লেখাই দিই তোমাদেরকে। আইকন মানে হচ্ছে প্রতীক, যেমন সিম্বল। ঠিক আছে, সিম্বল মানে হচ্ছে প্রতীক। আইডল মানে হচ্ছে প্রতীক বা প্রতিমা, আমরা লিখতে পারি মডেল।
মডেল, আমরা আরো কয়েকটা লিখতে পারি ইমেজ। এই সবগুলোই হচ্ছে এটার প্রতিশব্দ। আইকন মানে প্রতীক, সিম্বল মানে প্রতীক, আইডল মানে হচ্ছে তোমার প্রতিমা, মডেল মানে হচ্ছে তোমার নকশা বা প্রতীক, ইমেজ মানে হচ্ছে চিত্র বা প্রতীক। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো এটার সিনোনিম। এটার অ্যান্টোনিম আমরা এটার অ্যান্টোনিম নাই, অ্যান্টোনিম করার দরকার নাই। ঠিক আছে, তারপর আমরা আরো কয়েকটা তোমাদেরকে বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যেমন প্রেস্টিজ। প্রেস্টিজ 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 মানে তো তোমরা জানোই সম্মান। তাহলে এটার আমরা কিছু আগে সিনোনিম আগে দেখব, যেমন স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে সম্মান বা মর্যাদা, আমরা লিখতে পারি স্ট্যাচার। স্ট্যাচার মানে হচ্ছে কি তোমার মর্যাদা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা বুঝো স্যার, ভাল লাগে স্যার, থ্যাংক ইউ। ভাল লাগে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভাল লাগলে তো ভালোই লাগলো। তাহলে স্যার আমরা আর বেশি দেরি করবো না ক্লাসটা তোমাদের জন্য, আমরা আরো কিছু লেখাবো। আচ্ছা যাক, আজকে আর লেখাবো না, আগামীকালকে আমরা বাকি ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা। তো শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভালো লাগছে ক্লাসটি। যদি ভালো লাগে তাহলে কষ্ট করে আমাকে আমাদের যে কোর্সটা চলবে ইংলিশ পাস্ট পেপারের একদম শুরু থেকে হাতে ধরে 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 প্যাসেজগুলো তোমাদেরকে পড়ানো হবে, বাংলা সহকারে সিনোনিম অ্যান্টোনিম গুলো শেখানো হবে, এইভাবে যেভাবে তোমাদেরকে শেখাইছি, হ্যাঁ এইভাবে সবকিছু শেখানো হবে। আশা করি এই কোর্সটা করো, মাত্র 600 টাকা। এই আমরা 2400 টাকা নিতাম কোর্স, কিন্তু 2400 টাকা নিব না, আমরা সবার উদ্দেশ্যে 600 টাকা নিব, কারণ এখানে করোনাকালীন সময় ছাত্রছাত্রীদেরকে অনেক সমস্যা পোহাতে হয়। তো 10 তারিখের পরে আমাদের কোর্স ফি 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আমাদের কিছু করার নাই, সেটা 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, যে ভর্তি হও। আর 10 তারিখের আগে যারা ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ কালকের মধ্যে, তাহলে তারা 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। ভর্তি হতে কষ্ট করে আমাকে তোমরা মেসেজ করবা, আমার ফেসবুক আইডিতে কষ্ট করে লিখবা স্যার ভর্তি হতে চাই, এটা লিখে তোমরা ভর্তি হয়ে যাবো। আশা করি আমি তোমাদেরকে বিস্তারিত ধারণা দিব এখান থেকে ইনশাল্লাহ। আর তোমরা কষ্ট করে ফারুক হোসেন অবিনামে যে পেজটা, সেই পেজটা ফলো করবা, সেখান থেকে আমরা ক্লাসগুলো পরিচালনা করব এখন থেকে। আর আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছে এই ক্লাসটিতে। তো তোমাদেরকে ইংলিশ আইসিটি বাংলা যে কোর্সটা রয়েছে ইনশাল্লাহ এই কোর্সটাতে 600 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। টাকা কম, অনেকে বলে যে স্যার আপনার কোর্সে তো টাকা কম কেন? কারণ আমি কোনো ব্যবসা করতে চাই না, আমার কোর্সটার উদ্দেশ্য হচ্ছে শেখানো। আমি কোনো অনেকের মতো যে আইসিটি একটা সাবজেক্ট পড়াবো 800-1200 টাকা নিব, সেই চিন্তা ভাবনা আমার নাই। ইংলিশ একটা সাবজেক্ট পড়াবো 1000-1500 টাকা নিব, সেই চিন্তা আমার নেই। আমার মেইন টার্গেটটা হচ্ছে আমি কিছু শেখাবো, স্টুডেন্ট যেন কিছু শিখতে পারে। অনেকে একটা সাবজেক্টের জন্য 1000-2000 টাকা নিয়ে নেয়, আমি 4টা সাবজেক্ট এখানে ডেলিভার করব তোমাদের উদ্দেশ্যে, মানে তোমাদেরকে ভালোবেসে আমরা যেন কিছু দিতে পারি, সেই টেন্ডেন্সি থেকে আমাদের শেখানোটা আমাদের মেইন টার্গেট। কিন্তু তোমাদের সাথে ইয়ে করা নয়। তো মেইন টার্গেট হচ্ছে তোমরা যেহেতু শিখতে পারো, এই কোর্স ফি কমের মাধ্যমে দিয়ে হলো যেন জীবনে কিছু একটা করতে পারো, জীবনে বলতে পারো যে জীবনে একটা কোর্স করছি, এই কোর্সের মাধ্যমে আমরা জীবনে কিছু শিখতে পারছি। ভাই টাকা কোনো মেইন ফ্যাক্ট না, মেইন কথাটা হচ্ছে তুমি কতটুকু শিখতে পারবা। যার কাছে গেলে তুমি শিখতে পারবা, তুমি তার কাছে যাইও, আমরা এটা সবসময় বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমাদেরকে আমি শেষ কথাটা বলে দিচ্ছি, এই নাম্বারে কষ্ট করে তোমরা যোগাযোগ করবা যে স্যার ভর্তি হতে চাই, এই নাম্বারে ফোন দিবা, ইনশাল্লাহ তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।